নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করব ক্লাস 8-এর ইংলিশের প্রথম অধ্যায় বা ফার্স্ট লেসন দ্য উইন্ড ক্যাপ। দ্য উইন্ড ক্যাপের মানে কি? দ্য উইন্ড ক্যাপের মানে হচ্ছে বাতাসে টুপি। অ্যাকচুয়ালি পুরো গল্পটা না পড়ে এই যে দ্য উইন্ড ক্যাপ যে টাইটেলটা আছে এইটার সিগনিফিকেন্স আমরা বুঝতে পারবো না, ওই জন্য আমাদের পুরো গল্পটা পড়া জরুরি। পুরো গল্পটা যখন আমরা শেষ করব তখন আমরা কেন এই গল্পটার টাইটেল দ্য উইন্ড ক্যাপ দেওয়া হয়েছে তখন আমরা সেই বিষয়ে আলোচনা করতে পুরোপুরি পারবো। আপাতত এইটুকু জেনে রাখা ভালো, দ্য উইন্ড ক্যাপ মানে হচ্ছে বাতাসে টুপি। এই যে গল্পটির লেখিকা হলেন জেন ওলেন, ঠিক আছে। এবার জেন হায়াত ওলেন 1939 ইজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। এবার কি বলা হয়েছে এখানে? জেন হায়াত ওলেন, ইনি হলেন একজন আমেরিকান লেখিকা। এনার জন্ম হচ্ছে 1939-এর 11 ফেব্রুয়ারি। এখানে ড্যাশটা দেওয়া রয়েছে কারণ হচ্ছে তিনি এখনও জীবিত রয়েছেন, সেই কারণে ড্যাশটা দেওয়া রয়েছে। 1939-এর 11 ফেব্রুয়ারি এনার জন্ম হয়েছিল বা ইনি জন্মগ্রহণ করেছিলেন। ইজ অ্যান আমেরিকান অথার, আমেরিকান লেখিকা এবং অ্যান্ড এডিটর মানে হচ্ছে সম্পাদিকা। অফ কিসের? অফ ফোকলোর মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের যেমন লোককাহিনী রয়েছে সেইগুলো। ফ্যান্টাসি মানে হচ্ছে কাল্পনিক কাহিনী যেগুলো রয়েছে সেইগুলো। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞানমূলক গল্প, যেমন সায়েন্স ফিকশন বলতে আমরা বলতে পারি সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, ওটাও কিন্তু অনেকটা কল্পবিজ্ঞানমূলক গল্পের মধ্যেই পড়ে, ঠিক আছে। ইনিও কিন্তু অনেক কল্পবিজ্ঞানমূলক গল্প লিখেছিলেন। অ্যান্ড চিলড্রেন্স বুকস মানে ছোটদের বই। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। এই যে এইখানে যে হ্যাজ রিটেন কথাটা ব্যবহার করা হয়েছে, হ্যাজ রিটেনটা কি? হ্যাজ রিটেনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে এই টোটাল লাইনটা। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি 280-রও বেশি বই লিখেছেন, ঠিক আছে। মানে কি, বিগত কাজের ফল এখনও বর্তমান রয়েছে। তিনি 280খানা বই লিখেছেন এবং লিখে চলেছেন, মানে তার সময়কাল থেকে এখনও তিনি লিখে চলেছেন। 280খানার বইও বেশি লেখা হয়ে গেছে তার। সেই কারণে এখানে কি ব্যবহার করা হয়েছে? এইখানে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপাতত এটুকু বোঝা গেল আশা করি। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, দ্য বেস্ট নোন বলতে এখানে কি বোঝানো হয়েছে? তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। বেস্ট নোন বলতে জনপ্রিয় বা পপুলার যেটাকে বলে। বেস্ট নোন অফ হুইচ আর মানে যেগুলি হলো দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। হলোকস্ট নোভেলা মানে কি? হলোকস্ট মানে হচ্ছে ব্যাপক হত্যাকাণ্ড, আর নোভেলা মানে কি? ছোট নোভেল বা শর্ট নোভেল মানে কি আমরা জানি উপন্যাস, তার মানে কি? ছোট উপন্যাস। দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। ডেভিল মানে আমরা জানি শয়তান, অ্যারিথমেটিক মানে কি? অঙ্ক, ঠিক আছে। এই লাইনটার মানেটা আশা করি বোঝা গেল। তিনি 280-রও বেশি বই লিখেছেন। তার সেইগুলির মধ্যে মানে সবচেয়ে বেশি জনপ্রিয় যেগুলি দুটি হলো দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট বলতে আমরা এখন যে গল্পটা পড়বো এটাকে বলা হয়েছে প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন বলতে বলা হয়েছে এখানে ছোট করে লেখা। কিসের ছোট করে লেখা? অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। মানে কি বলা হয়েছে? তার এই নামেরই, দ্য উইন্ড ক্যাপ নামেরই একটা শর্ট স্টোরি রয়েছে বা ছোট গল্প রয়েছে, সেটাকেই এডিটেড করে বা ছোট করে এখানে উপস্থাপন করা হয়েছে। ওই জন্যই বলেছে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। হয়ে গেল। এবার নিচে যাওয়া যাক, দেখা যাক কি আছে। লেটস শেয়ার। এখানে কি বলা হয়েছে? ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন দ্য ল্যান্ড। এখানে বলতে চেয়ে এখানে কোশ্চেনটা হচ্ছে যে শিপে বাস করা বা জাহাজে বসবাস করা মানে ল্যান্ডে বসবাস করার চেয়ে, মানে আমরা যেরকমভাবে বসবাস করি তার চেয়ে কি মানে বেশি মজাদার? ওই জন্যই বলা হয়েছে ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন দ্য ল্যান্ড। আমরা এটা এই যে দুটো কোশ্চেন আছে, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইভস উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার। মানে আমাদের যদি কোনো ম্যাজিক পাওয়ার থাকে ওয়েদারকে কন্ট্রোল করার, সেটা কি আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারে? ঠিক আছে, এই দুটো কোশ্চেন আমরা সর্বশেষে গিয়ে করব, ঠিক আছে। এই গল্পগুলো পুরো টোটাল এটার কতগুলো পার্ট রয়েছে, পার্ট ওয়াইজ করে দেওয়া আছে, সেই পার্টগুলো সবকটা পড়ার পর আমরা এই দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে এবার শুরু করা যাক প্রধান গল্পটা। কি আছে তাহলে? দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড মানে কি? একদা এক সময় একটি ছেলে ছিল। ল্যাড মানে কিন্তু ছেলে বা বয়, ল্যাড, ঠিক আছে। এবার এখানে এইটুকু আগে শেষ করি। দেয়ার ওয়াজ
এই যে দেয়ার ওয়াজ, দেয়ার ইজ, এই শব্দে আমরা অনেক ধরনের সেন্টেন্স গঠন করতে পারি। যেমন যদি এরকম বলা হয়, তার বাড়িতে একটি কুকুর ছিল। দেয়ার ওয়াজ আ ডগ ইন হিজ হাউস, মানে কি দাঁড়ালো, তার বাড়িতে একটি কুকুর ছিল। ছিল যেহেতু ওই কারণে আমরা কি ইউজ করলাম, দেয়ার ওয়াজ। কি ছিল, কুকুর। দেয়ার ওয়াজ এ ডগ, একটি কুকুর ছিল। এ ডগ ইন হিজ হাউস, তার বাড়িতে, ইন হিজ হাউস, এইভাবে আমরা করতে পারি। তারপরে এরকম যদি দেওয়া হয়, তার বাড়িতে একটি বাগান আছে, আছেটা প্রেজেন্ট টেন্স, তার মানে আমরা এখানে ইউজ করতে পারি দেয়ার ইজ, কি আছে, বাগান আছে। এ গার্ডেন, কোথায় আছে, তার বাড়িতে, ইন হিজ হাউস। আর একটু কঠিন করে যদি বলা যায়, যেমন বলা যেতে পারে মেলায় প্রচুর ভিড় হয়েছিল, কিংবা মেলায় প্রচুর ভিড় ছিল। তাহলে কি ছিল, যেহেতু ওই জন্য দেয়ার ওয়াজ দিলাম। কি ছিল, প্রচুর ভিড়। প্রচুর ইংরেজি হচ্ছে সো মাচ, আর ভিড় ইংলিশ হচ্ছে ক্রাউড। সো মাচ ক্রাউড মানে দেয়ার ওয়াজ সো মাচ ক্রাউড, কোথায়, মেলায়, ইন দ্য ফেয়ার। ঠিক আছে, এরমভাবে কিন্তু আমরা দেয়ার দিয়ে, দেয়ার ওয়াজ, দেয়ার ইজ দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স গঠন করতে পারি। তারপরে পড়া যাক, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একদা এক সময় একটি ছেলে ছিল, হু ওয়ান্টেড। ওয়ান্ট মানে কি, শুধু ওয়ান্ট মানে আমরা জানি চাওয়া। ঠিক আছে, এবার কি এখানে বলা আছে, ওয়ান্টেড টু বি আর সেইলার, মানে যে একজন নাবিক হতে চেয়েছিল। এই যে ওয়ান্টেড টু বি ব্যবহার করলো। ঠিক আছে, মানে কি এখানে হতে চেয়েছিল। যদি ওয়ান্ট টু বি হয় তাহলে হতে চাওয়া বোঝায়। যেমন আই ওয়ান্ট টু বি আ ইঞ্জিনিয়ার, মানে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। এই কারণে ওয়ান্টেড টু বি মানে সে হতে চেয়েছিল। ওয়ান্টের পর টু বি বসালে কিন্তু সেটা হতে চেয়েছিল হবে। ঠিক আছে, কি হতে চেয়েছিল, একজন নাবিক হতে চেয়েছিল বা সেইলার হতে চেয়েছিল। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা, এই যে উডটা কেন ব্যবহার করলাম, উডের পাস্ট ফর্ম হচ্ছে উড, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, সেই কারণে আমরা কিন্তু এখানে উড ব্যবহার করলাম। ঠিক আছে, উড নট লেট হিম গো টু দ্য সি, কোথায় যেতে দেয়নি, তার মা তাকে সমুদ্রে যাওয়ার অনুমতি দেয়নি। লেট হিম গো টু দ্য সি মানে কি, সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া। ঠিক আছে, দেয়নি কিন্তু, ওই জন্য উড নট, সমুদ্রে যাওয়ার অনুমতি দেয়নি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলো। এরপরে কি, চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, শি উড সে, সে কি বলতো, সে বলতো। এই যে এটা কিন্তু ডিরেক্ট স্পিচ আছে, ন্যারেশন করেছি আমরা 7-এ। ঠিক আছে, সেই 7-এ ন্যারেশন দিয়ে আমরা এটা করতেই পারি, ন্যারেশন চেঞ্জ করতে পারি, মানে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আমরা নিতেই পারি। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, যেহেতু ডিরেক্ট স্পিচে আছে সেই কারণে কিন্তু এই যে টোটাল এইগুলো যেগুলো ইনভাইটেড কমার মধ্যে রয়েছে সেইগুলো কি হচ্ছে, প্রেজেন্ট টেন্সে যাচ্ছে। শি উড সে, সে বলতো। চাইল্ড মানে হচ্ছে, চাইল্ড মানে নিজের ছেলেকে বোঝাচ্ছে, সান। ঠিক আছে, মানে চাইল্ড বলতে বোঝানো হচ্ছে পুত্র বা বাছা। হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, তুমি কি জানো সেইলিংয়ের বা সমুদ্রযাত্রা বা কি জানো তুমি, সমুদ্রযাত্রা তুমি কি জানো। শি উড সে, সে মানে এখানে শি মানে তার মাকে বোঝানো হচ্ছে, সে বলতো। আর কি বলতো, এখানে লেখা আছে ইউ আর, এই যে এটা কিন্তু ইউ আর, এটা কিন্তু অ্যাপোস্ট্রফ দিয়ে কিন্তু আর একসাথে করা হয়েছে, এটা শর্ট ফর্ম করে দেওয়া হয়েছে। ইউ আর আ ফার্মার্স সন, এখানে কিন্তু আবার ফার্মার্স, এখানে যেহেতু অ্যাপোস্ট্রফ এসটা দেওয়া হয়েছে, এটার মানে কি, কৃষকের ছেলে, তুমি হলে একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি কি জানো, এবার বলছে ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি কি ঋতুর পরিবর্তন জানো। একের পর এক যে ঋতু আসে, ঠিক আছে, গ্রীষ্মকালের পর বর্ষাকাল আসে, বর্ষাকালের পর শরৎকাল আসে, শরৎকালের পর হেমন্ত আসে, এই যে টার্ন অফ দ্য সিজন, এইটা তুমি খুব ভালো করে জানো, কারণ তুমি একজন কৃষকের ছেলে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, তুমি কি মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি কি, তুমি সমুদ্র সম্বন্ধে জানো না। ওই জন্য বলেছি ইউ ডু নট নো দ্য সি, তার মানে এটুকু বোঝা গেল কি বলা হয়েছে এখানে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেইলার, সেই একদা এক সময় একটি ছেলে ছিল যে কি হতে চেয়েছিল, সেইলার হতে চেয়েছিল বা নাবিক হতে চেয়েছিল। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যাওয়ার অনুমতি দেয়নি। তার মা কি বলেছিল, শি উড সে চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, তুমি বাছা বা পুত্র তুমি কি জানো সমুদ্রযাত্রা, তুমি কি জানো। ইউ আর এ ফার্মার সান, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতুর পরিবর্তন জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, তুমি মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, তুমি সমুদ্র সম্পর্কে কিছু জানো না। নেক্সট প্যারায় যাওয়া যাক এবার। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখানে নাও বলতে বোঝানো হয়েছে এখন বলা যাক, এখনটা দেওয়া হয়েছে কিন্তু বলা যাকটা উজ্জ্বল রয়েছে। ঠিক আছে, ওই কারণে নাও ইউজ করেছে, এটা লেখার একটা স্টাইল। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন,
যে ছেলেটি ছিল সেই ছেলেটির নাম কি ছিল, যার নাম ছিল হচ্ছে হুজ মানে যার নাম ছিল কি জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, এই যে হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার মানেটা কি, এখানে যে সর্বদা তার মাকে মান্য করত। এবার এখানে হ্যাড অলওয়েজ ওবেড দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হলো, এই যে হ্যাড অলওয়েজ ওবেড, হ্যাড ওবেড, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। এটা খুব ভালো করে কিন্তু এই যে আমরা যে পড়ছি না, এই যে প্রত্যেকটা লাইন ধরে ধরে যে পড়ছি, এটা শুধু কিন্তু মানে বুঝে গেলে আমাদের চলবে না। মানে বুঝে গিয়ে পরীক্ষার সময় অ্যাক্টিভিটি মুখস্থ করে গিয়ে লিখে দিয়ে আসলাম, তাহলে কিন্তু আমরা ইংলিশ শিখতে পারবো না। আমাদের ইংলিশ শেখার জন্য কিন্তু এই প্রত্যেকটা লাইনে কিভাবে লেখা হয়েছে, কনস্ট্রাকশন কিভাবে হয়েছে, কি কি গ্রামাটিক্যাল রুলস ফলো করা হয়েছে, সেইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। হ্যাড অলওয়েজ ওবেড মানে কি বোঝাচ্ছে, সর্বদা তার মাকে মান্য করত। ওবেড মানে মান্য করা, মান্য করত, ওবে মানে মান্য করা। তাহলে এখানে কি ইউজ হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কখন ইউজ হয়, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয় অনেক ক্ষেত্রে, অনেক কন্ডিশন থাকে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা। তার মধ্যে প্রধানতম যে কন্ডিশনটা, সেইটা কি, অতীতে কোনো একটি কাজ ঘটেছিল, তারও অতীতে যদি কোনো কাজ ঘটে থাকে, সেই যে অতীতেরও অতীত, সেইটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে আমরা সেই জায়গাটায় ব্যবহার করতে পারি। যেমন বলা যেতে পারে যে মানে ডাক্তার আসার আগে একজন পেশেন্ট মারা গিয়েছিল। ডাক্তার আসার আগে ডাক্তার এসেছিল কি, ওটা কিন্তু পাস্ট টেন্স। ডাক্তার আসার আগে পেশেন্টটা মারা গিয়েছিল, রোগীটা মারা গিয়েছিল, সেই যে রোগীটা মারা গিয়েছিল সেইটা কিন্তু ওটা চলে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। এখানে কি বলা যেতে পারে, যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, মানে কি পেশেন্ট হ্যাড ডায়েড, পেশেন্টটি মারা গিয়েছিল, বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসার আগে মারা গিয়েছিল। ঠিক আছে, মানে অতীতে একটি কাজের আগে আরেকটি ঘটনা ঘটেছিল, মানে ডক্টর আসার আগে রুগীটি মারা গিয়েছিল। এই কারণে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আর কি কন্ডিশনে করা যায়, যদি কোনো ওখানে টাইমের কন্ডিশন থাকে। টাইমের কন্ডিশন বলতে এই যে হ্যাড অলওয়েজ ওবেড, সর্বদা তার মাকে মান্য করত, অথবা টাইম ফ্রেজ না ছাড়াও ব্যবহার করা যায়, মানে টাইম ছাড়াও ব্যবহার করা যায়। যেমন এভরিওয়ান হ্যাড লাইকড হার, সবাই তাকে ভালোবাসতো। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। ঠিক আছে, আপাতত এটুকু হলো। তাহলে কি, নাও দ্য বয়, এখন বলা যাক যে ছেলেটি ছিল, যার নাম ছিল, একটি ছেলে যার নাম ছিল হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সর্বদা তার মাকে মান্য করত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি। এখানে কিন্তু অনেকগুলো জিনিস জানার আছে। প্রথম কথা হচ্ছে তাই সে, আমরা সো হি মানে জানি তাই সে। ওয়েন্ট অ্যাবাউট মানে বা গো অ্যাবাউট, ওয়েন্টটা যদি আমি প্রেজেন্ট করে দিই, ওয়েন্টটা তো পাস্ট, আমরা যদি প্রেজেন্ট করে দিই গো অ্যাবাউট বা ওয়েন্ট অ্যাবাউট মানে হচ্ছে করা, ডু। আমরা যদি এখানে দিতাম সো হি ডিড হিজ ফার্ম ওয়ার্ক, এখানে ডিডের ফ্রেজাল ভার্ব ইউজ করেছে ওয়েন্ট অ্যাবাউট, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব একটা। ওয়েন্ট অ্যাবাউট বা গো অ্যাবাউট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এটা মানে হচ্ছে ডু বা ডিড, করা। সো হি কি করেছিল, হিজ ফার্ম ওয়ার্ক, সে কোথায় গিয়েছিল, মানে কোথায় কাজ করছিল, তার কৃষিকাজে মন দিয়েছিল বা কৃষিকাজ করছিল। উইথ এ হেভি হার্ট, কি নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে। হেভি হার্ট মানে হচ্ছে কিন্তু ভারী হৃদয়, মানে হচ্ছে ভারাক্রান্ত হৃদয়, মানে এত কষ্ট পেয়েছে যে ওর মা ওকে বলেছে যে সমুদ্রযাত্রা তোমায় করতে হবে না, তুমি সমুদ্রযাত্রার কিছুই জানো না, সেই কারণে ও মনে পাথর চাপা দিয়ে বা মনে ভারাক্রান্ত হয়ে সে কি তার যে কৃষিকাজ, সেই কৃষিকাজে মন দিল। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, মেনশন মানে হচ্ছে উল্লেখ করা। ঠিক আছে, কিন্তু সে মানে সেই যে জন, ঠিক আছে, এগেইন মানে আবার, কিন্তু পুনরায় কিন্তু সেই কিসের ব্যাপারে উল্লেখ করেনি, এই সমুদ্রের ব্যাপারে কিন্তু কোনো উল্লেখ করেনি। এখানে কিন্তু মনে রাখতে হবে ওয়েন্ট অ্যাবাউট বা গো অ্যাবাউট মানে কিন্তু ডু বা ডিড, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্বের মধ্যে পড়ে। তাহলে সেকেন্ড প্যারাটা বোঝা গেল, এবার থার্ড প্যারায় যাওয়া যাক। আচ্ছা, যদি কোনো জায়গায় প্রবলেম হয় বুঝতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে। ঠিক আছে, আর যদি আমি কোথাও আমার যদি বক্তব্যে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আপাতত তাহলে থার্ড প্যারা শুরু করা যাক। ওয়ান ডে, একদা, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। হি হ্যাড বিন ওয়াকিং বলতে কি বোঝানো হয়েছে, হ্যাড বিন ওয়াকিংটা কোন
টেন্সের মধ্যে পড়ে হ্যাড বিন ওয়ার্কিংটা পড়ে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কারণ হচ্ছে অতীতে কাজটি অনেকক্ষণ ধরে চলছিল বোঝাতে, একদিন অনেকক্ষণ ধরে সে কি করছিল, ওয়াকিং মানে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ মানে লাঙলের পেছন পেছন। আমরা মাঠে কাজ দেখেছি, কৃষিকাজ দেখেছি, গরু চলে, গরুর পেছনে লাঙল থাকে, লাঙলের পিছনে মানুষ থাকে, লাঙলের পিছনে, প্লাউ মানে তো লাঙল, লাঙলের পেছনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে হাঁটছিল। ঠিক আছে, অতীতে অনেকক্ষণ ধরে কোনো কাজ চলা বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। বিহাইন্ড দ্য প্লাউ মানে বললাম আমি কেন বিহাইন্ড দ্য প্লাউ দেওয়া হয়েছে, কারণ লাঙলের পেছনে তো সে হাঁটছিল, সেই কারণে বিহাইন্ড দ্য প্লাউ দেওয়া হয়েছে। হি অল বাট ran over a tiny green turtle on a clod of dirt. He all but হি মানে সে, আমরা জানি এই অল বাট মানে হচ্ছে প্রায়, র্যান ওভার বা রান ওভার মানে হচ্ছে মারিয়ে দেওয়া বা পিষে দেওয়া, মানে কি সে প্রায় পিষে দিচ্ছিল। কি পিষে দিচ্ছিল? টাইনি গ্রিন টার্টেল, একটি ছোট্ট বা ক্ষুদ্র সবুজ কচ্ছপকে, অনেক, যেটা কোথায় ছিল? অনেক ক্লড অফ ডার্ট। ক্লড মানে হচ্ছে ডেলা, মাটির যে ডেলা হয় সেগুলোকে ক্লড অফ ডার্ট বলা হয়। ঠিক আছে, মানে ক্লড বলা হয়, ক্লড অফ ডার্ট না। এটা ডার্ট মানে হচ্ছে নোংরা, নোংরা স্তূপের উপর, ঠিক আছে, বা ডেলার উপর, ক্লডটাকে স্তূপও বলা যেতে পারে। এটা নোংরা স্তূপের উপর ইয়েটি ছিল, মানে ওই কে ছিল? এই ছোট্ট যে সবুজ কচ্ছপটা, সেই সবুজ কচ্ছপটা ছিল। ওই জন্যই বলা হয়েছে কি হি অল বাট মানে কি সে প্রায়, র্যান ওভার মারিয়ে দিচ্ছিল, এ টাইনি গ্রিন টার্টেল একটি ছোট্ট বা ক্ষুদ্র সবুজ কচ্ছপকে, যেটা কোথায় ছিল? অনেক ক্লড অফ ডার্ট, একটি নোংরা স্তূপের উপর ছিল। হি পিকড দ্য টার্টেল আপ, এই যে পিকড আপ, হি পিকড দ্য টার্টেল আপ মানে সে টার্টেলটিকে তুললো, টার্টেল মানে কচ্ছপ, সে কচ্ছপটিকে তুললো। আমরা যদি এখানে পিক আপ ব্যবহার করি, পিক আপ একটা সুন্দর ওয়ার্ড, পিক আপকে কি হিসেবে, হি পিক আপ মানে ফুল যদি তোলা হয় সেটাকে পিক আপ বলতে পারি, ফুল তুলছে। ঠিক আছে, ওখানে অ্যাকচুয়ালি ফুল তোলাটাকে পিক আপ না ব্যবহার করাই উচিত, তবু আমি বোঝানোর জন্য বললাম হি পিকড আপ দ্য পিক দ্য টার্টেল আপ। আমি এরকম বলতে পারি হি পিকড আপ দ্য টার্টেল মানে টার্টেলটিকে তুললো বা কচ্ছপটিকে তুললো, এবং কোথায় বসালো? অ্যান্ড সেট ইট অন হিজ হেড, কোথায় স্থাপন করলো? সেট ইট মানে বসালো বা স্থাপন করলো। কোথায় স্থাপন করলো? তার মাথায়। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো যে কচ্ছপটা সেফ থাকবে, ওই জন্যই বলা হয়েছে ইট উড বি সেফ। আচ্ছা, এবার উড বির সাথে সেফ, উড বি কেন ব্যবহার করলাম আমরা? উড বি অনেকগুলো জায়গায় ব্যবহার করা যায়, এখানে কেন ব্যবহার করা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। আমি আলাদা ক্লাসে উড বির ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয়, ন্যারেশনগুলো, তারপরে যে টেন্সের যে ব্যাপারগুলো বলছি, আমি সবকটা টেন্স ধরে ধরে করিয়ে দেবো। একটুখানি ধৈর্য ধরতে হবে, কিন্তু আমি সবকটাই করিয়ে দেবো। আপাতত এখানে যা যেটুকু দরকার আমি সেটুকু বলে যাচ্ছি। উডবির পরে সেফ বসিয়েছি আমরা। ঠিক আছে, সেফটা কি? সেফটা এখানে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, উডবির পরে আমরা অ্যাডজেক্টিভ বসাতেই পারি। ঠিক আছে, সেফটা কেন অ্যাডজেক্টিভ এখানে? সেফটা এখানে অ্যাডজেক্টিভ কারণ হচ্ছে এখানে টার্টেলটার অবস্থাটাকে বোঝায়, স্টেট বোঝানো হচ্ছে বা অবস্থা বোঝানো হচ্ছে টার্টেলটা, মানে টার্টেলটা ওইখানটায় মাথার উপর নিলে সেফ থাকবে, এটা জন জানতো। ঠিক আছে, সেফ থাকবে, ওই জন্য উড বি সেফ। এবার সেফকে আমরা তিনভাবে ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ হিসেবে যেটা এখানে ব্যবহার করা হয়েছে সেই কারণে উড বি লাগানো হয়েছে। এছাড়াও সেফকে আমরা নাউন হিসেবেও ব্যবহার করতে পারি, অথবা অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। নাউন হিসেবে কি করে ব্যবহার করতে পারি? যেমন আমরা মাঝে মাঝে বলি আমাদের বাড়িতে সেফে অনেক গয়না আছে, ওই যে সেফে অনেক গয়না আছে, ওই যে সেফটা, ওই সেফটা হচ্ছে নাউন। তারপরে কিভাবে অ্যাডভার্বে ইউজ করতে পারি? যেমন বলে বি শিওর টু ড্রাইভ সেফলি বা সেফ, বি শিওর টু ড্রাইভ সেফ, এই যে বলছে যে ভালো করে সাবধানে গাড়ি চালিও। ঠিক আছে, এই যে সাবধানে গাড়ি চালিও, এই যে সাবধানে গাড়ি চালিও, সেফ, সেফলি। ঠিক আছে, এই কারণে এখানে অ্যাডভার্ব হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এই জায়গাটা যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এখানে টার্টেলের অবস্থাটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, এই লাইনটায় আরেকটু গড়বড় রয়েছে। কি গড়বড় রয়েছে? এই লাইনটা কিন্তু নর্মাল সেন্টেন্স বা নর্মাল অ্যাক্টিভে নেই, এই লাইনটা কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করার সময় করেছি। ঠিক আছে, আমরা এই লাইনটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, আর প্যাসিভ ভয়েসে কিন্তু শুধুমাত্র বাই ইউজ করতে হবে এমন কোনো মানে নেই। প্যাসিভ ভয়েসে আমরা উইথও ব্যবহার করতে পারি, আমরা টুও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস রয়েছে। আচ্ছা, এটাকে অ্যাক্টিভ করলে কীরকম দাঁড়াবে? এটাকে অ্যাক্টিভ করলে দাঁড়াবে হোয়েন হি ডিড দ্য প্লাউইং। ঠিক আছে, আমরা কি জানি যে পাস্ট টেন্স থাকলে কি হয়ে যায়? ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে প্যাসিভে। ঠিক আছে, যদি হি ডিড, তো ওটা তো পাস্ট টেন্স রয়েছে, ওটা পাস্টে যদি আমরা
প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায়, ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওয়াজ বসেছে, ভার্বের থার্ড ফর্ম বসেছে ডান, ডু এর থার্ড ফর্ম কি ডান, ঠিক আছে। ওই জন্য এখানে হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং। আচ্ছা, এখানে এই যে উইথ দিয়ে যেরকম ভয়েস চেঞ্জ হয় সেটার একটা তাহলে উদাহরণ দিই। যেমন বলতে পারি আমরা টিয়ার্স ফিল্ড হার আইজ, টিয়ার্স ফিল্ড হার আইজ, মানে তার চোখে জল ভরে গেছে বলি না, চোখে দুঃখ পেয়েছে, ঠিক আছে, চোখে চোখ জলে ভরে গেছে, টিয়ার্স ফিল্ড হার আইজ, ঠিক আছে। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করি তাহলে কীরকম দাঁড়াবে, হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। কিন্তু কী করলাম এখানে, উইথ টিয়ার্স করলাম, এখানে বাই টিয়ার্স করলাম না, এখানে কিন্তু উইথ টিয়ার্স করলাম, কারণ এখানে উইথটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কোথায় উইথ হয়, টুও হয় অনেক সময়, ঠিক আছে। বাই দিয়ে তো আমরা নর্মালি করেই থাকি ভয়েস চেঞ্জ, ঠিক আছে। এইগুলো আমি আস্তে আস্তে করিয়ে দেবো, সব কটাই করিয়ে দেবো। তারপরে কি, জন প্লাগ হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, মানে কি যখন তার ইয়ের কাজ শেষ হলো, কৃষিকাজ বা চাষের কাজ শেষ হলো, জন প্লাগড দ্য টার্টেল, জন কি করলো, এই যে প্লাগড কথাটা আমরা কিন্তু মাঝে মাঝেই শুনি, আমাদের মায়েরা যায় ইয়েতে বিউটি পার্লারে কি করতে যায়, ভুরু প্লাগ করতে যায়, ওই যে প্লাগ, এখানে কিন্তু এই প্লাগই ইউজ করা হয়েছে। কি প্লাগ মানে হচ্ছে কোনো কিছু রিমুভ করা, আমাদের ভুরু প্লাগ মানে কি, ভুরু প্লাগ মানে কিছু ভুরু ছেটে দেয়, ওপর দিয়ে কেটে দেয় ওইগুলোকে, ঠিক আছে, যাতে ভুরুটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, মানে কোনো কিছু ওখান দিয়ে সরিয়ে ফেলা। জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড, কী করলো জন, কী করলো, টার্টেলটাকে এখানে প্লাগ ইউজ করা হয়েছে, কোন কারণে, প্লাগ মানে টার্টেলটাকে মাথা থেকে সরাচ্ছেও, মানে মাথা থেকে নামাচ্ছে। জন মানে যখন তার কাজ শেষ হয়ে গেছে, কৃষিকাজ শেষ হয়ে, জন কী করলো, জন টার্টেলটাকে নামাতে গেল বা প্লাগ নামালো, ঠিক আছে। দ্য টার্টেল ফ্রম হিজ হেড, কোথা থেকে, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে, ঠিক আছে। ওই জন্য ফ্রম, এই যে প্রিপোজিশনগুলোও মাথায় রাখতে হবে। এবার কি, তারপরে বলা হয়েছে টু হিজ আটার সারপ্রাইজ, টু হিজ আটার সারপ্রাইজ বলতে, টু হিজ আটার সারপ্রাইজ বলতে, আটার বলতে কি বোঝানো হয়, আটার বলতে বোঝানো হয়েছে আনএক্সপেক্টেড বা আনইউজুয়াল, ঠিক আছে, মানে তাকে অবাক করে দিয়ে, টু হিজ আটার সারপ্রাইজ, ঠিক আছে, মানে কি সে অত্যন্ত বিস্ময়, মানে আটার মানে কি বললাম, আনএক্সপেক্টেড, মানে যেটা অত্যন্ত বিস্ময়মূলক ঘটনা, ঠিক আছে। টু হিজ আটার সারপ্রাইজ, তাকে অবাক, সে অবাক হয়ে গেল, কি জন্য অবাক হলো, কারণ কি, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। এখানেও দেখো তোমরা, হ্যাড টার্নড মানে কি ব্যবহার করছে, পাস্ট পারফেক্ট ব্যবহার করছে, তাহলে তো এখানে তো সেই জিনিসটা নেই যে এখানে অতীত ঘটনা কিংবা টাইম ফ্রেজের ব্যাপার যেটা বললাম আগেরটার ক্ষেত্রে, ঠিক আছে, এরকম কিছু নেই। কিন্তু এখানে একটা জিনিস আছে, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে যাচ্ছে, কারণ কি, হি ফাউন্ড দ্যাট, এই যে দ্যাট বসাচ্ছে, তার মানে আমরা বুঝতে নিতে পারি এখানে কি ইনডাইরেক্ট স্পিচের কিন্তু একটা স্ট্রাকচার গঠন হচ্ছে, ঠিক আছে। এখানে হুই টোল্ড দ্যাটও হতে পারতো, হি সেড দ্যাটও হতে, কিন্তু এখানে যাই হোক না কেন, হি টোল্ড হোক, সেইড হোক, ফাউন্ড হোক, সেইড কি, সেইড, ফাউন্ড, টোল্ড, এগুলো কি, এগুলো পাস্ট ফর্ম, ঠিক আছে। ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, ঠিক আছে। এরপরে কি আছে, দ্যাট আসছে, মানে ইনডাইরেক্ট স্পিচের দিকে বা ন্যারেশন চেঞ্জ হচ্ছে, যে ইনডাইরেক্ট স্পিচে যে আমরা করি, ঠিক আছে, সেটার দিকে যাচ্ছে। ওই জন্যই এখানে ক্ষেত্রেও আমরা কি ইউজ করতে পারি, এখানেও আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু মানে কি, পরিবর্তিত হওয়া। যেমন আমরা বলতে পারি দ্য ক্যাটারপিলার টার্ন ইনটু এ বাটারফ্লাই, ক্যাটারপিলার মানে কি, শুয়োপোকা, টার্ন ইনটু এ বাটারফ্লাই মানে কি, কিসে পরিবর্তিত হচ্ছে, প্রজাপতিতে। তাহলে কি, সে কি দেখলো, অবাক হয়ে, অবাক বিস্ময়ে কি দেখলো, অত্যন্ত বিস্ময়ে কি দেখলো, সে দেখতে পেলো যে ইট হ্যাড টার্ন, মানে ওই যে কচ্ছপটা ছিল, ইট মানে কচ্ছপটা, সেই যে কচ্ছপটা, সবুজ যে ক্ষুদ্র কচ্ছপটা ছিল সেইটা, ইট হ্যাড টার্নড ইনটু, কিসে টার্ন ইনটু হচ্ছে বা কিসে পরিবর্তিত হচ্ছে, এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, ঠিক আছে, একটি ছোট্ট সবুজ পরিমাণব, এই যে সবুজ পরিমাণব, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে, ঠিক আছে, সবুজ পরিমাণবে পরিণত হয়েছিল। বা এখানে যেহেতু টার্ন দেওয়া রয়েছে, যেহেতু পাস্ট টেন্সে ব্যবহার করছি আমরা পুরোটাই, দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, ঠিক আছে। এই যে স্টুড আপন আর স্টুড অনের মধ্যে পার্থক্য কিন্তু মাঝে মাঝেই আসে, মানে মাঝে মাঝে আমরা দেখতে পাই, ঠিক আছে, আসবে না, এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো শিখে রাখা ভালো।
কারণ আমি কি বলেছি, প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে, কিভাবে গঠন করা হচ্ছে লাইনটা সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদের পরবর্তীকালে প্যারাগ্রাফ বলো, লেটার বলো, রিপোর্ট বলো, এগুলো লিখতে খুবই সুবিধা হবে। আমাদের স্টক অফ ওয়ার্ডস আমাদের বাড়াতে হবে বা ভোকাবুলারি বাড়াতে হবে। আমি এই কারণে কি করব, প্রত্যেকটা ক্লাসের পর, মানে এই যে আজকে একটা ক্লাস নিলাম, এর পরে আমি একদিন কি করব, এই যে টোটালটা যে আমরা আজকে পড়লাম, এটা থেকে যা যা ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম, ঠিক আছে, এইগুলো আমি বের করে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা মোটামুটি ওইগুলো পড়ে নেবে, ঠিক আছে। পড়লে কি, তাহলে ভোকাবুলারি এবং স্টক অফ ওয়ার্ডস বাড়ে, ঠিক আছে। যেগুলো আমরা প্যারাগ্রাফ কিংবা রিপোর্টের ক্ষেত্রে ব্যবহার করলে নাম্বারটা আমাদের বেশি আসবে, ঠিক আছে, ভালো ভালো ওয়ার্ড ইউজ করলে, ঠিক আছে। এবং আমাদের শিখতে হবে, এটা আমাদের শেখাটা খুবই জরুরি। ইংলিশ একটা ভালো সাবজেক্ট, ঠিক আছে, এটা আমাদের খুবই শেখাটা জরুরি, তাহলে পরবর্তীকালে সুবিধা হয়, ঠিক আছে। দ্যাট স্টুড আপন, তাহলে কি হচ্ছে, স্টুড আপন আর স্টুড অনের মধ্যে পার্থক্য আসছে একটা। স্টুড আপন কেন হচ্ছে, যখন ওকে নামাচ্ছিল মাথা থেকে, তখন কি করলো, ওই কচ্ছপটা টুপ করে লাফ মেরে ওর হাতের মধ্যে আসলো। কোথায় আসলো, হাতের তালু, হিজ পাম, আপন হিজ পাম, মানে ওখানে এসে দাঁড়িয়ে গেল, মানে কোনো একটা জায়গা থেকে উঠে এসে ওখানে এসে দাঁড়ালো, ঠিক আছে, উঠে এসে দাঁড়ালো, একটু লাফ মেরে কিংবা উঠে এসে দাঁড়ালো, ঠিক আছে। সেই কারণে আমরা কি ব্যবহার করছি, স্টুড আপন। স্টুড অন কখন ব্যবহার করবো আমরা, তাহলে স্টুড আপন তো আমরা এই কারণে ব্যবহার করছি কারণ উঠে এসে দাঁড়ালো। স্টুড অন কি, স্টুড অনের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে দ্য ম্যান স্টুড অন দ্য ফ্লোর, কিংবা দ্য ম্যান স্টুড অন দ্য গ্রাউন্ড। এ মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে, গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে কিংবা ফ্লোর মেঝেতে দাঁড়িয়ে রয়েছে, সেখানে আমরা স্টুড অন ইউজ করতে পারি, কিন্তু এখানে স্টুড আপন ইউজ হচ্ছে। কারণটা আমি বললাম একটু আগেই, ঠিক আছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, বোর্ড মানে হচ্ছে অভিবাদন জানানো, এই যে সামনের দিকে ঝুঁকে অভিবাদন জানাচ্ছে, এটা কি বলে, বো বা বোর্ড। যেহেতু বো এখানে পাস্ট টেন্সে যাচ্ছে সেই কারণে বোর্ড। আচ্ছা, স্টুড আপনের ক্ষেত্রে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানতে পারি, এটা হয়তো লাগবে না, আমি তাও বলেইছি যে এখানে কি স্টুড আপন হিজ পাম মানে এসে দাঁড়ালো, এবং বোর্ড মানে অভিবাদন জানালো, মানে সামনের মানুষটাকে ভ্যালু দিচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে স্টুড আপন ব্যবহার করতে পারি, তবে আগেরটা মনে রাখাই ভালো, ঠিক আছে। আগেরটাই মনে রাখা ভালো, যে স্টুড আপন, যে ও একটা জায়গা থেকে এসে ওই জায়গাটায় হাতের তালুর উপর এসে দাঁড়ালো, ঠিক আছে, ওই কারণে একটা জায়গা থেকে এসে দাঁড়ালো। আপ থেকে অন, এই যে আপ অন, ঠিক আছে, স্টুড আপন, ঠিক আছে, ওই কারণে আমরা স্টুড আপনটা ব্যবহার করেছি, ঠিক আছে। এখানে ব্যবহার করা হয়েছে, করেছি না তো, এখানে করা হয়েছে ব্যবহারটা। দ্য ম্যান স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, মানে পুরো লাইনটার মানে কি দাঁড়ালো, টু হিজ আটার সারপ্রাইজ, মানে সে অবাক হয়ে গিয়ে কি দেখতে পেলো, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু, মানে এই কচ্ছপটা কিসে টার্ন ইন্টু হলো বা কিসে পরিবর্তিত হলো, একটি ছোট্ট সবুজ পরিমাণবে পরিবর্তিত হলো। গ্রিন ফেয়ারি ম্যান মানে হচ্ছে ছোট্ট সবুজ পরিমাণব, যেটা কোথায় দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে ওর হাতের উপরে, মানে জনের হাতের তালুর উপরে দাঁড়ালো এবং তাকে অভিবাদন জানালো। অ্যান্ড বোর্ড, I thank you for your kindness. Tell me your heart's desire and I will grant you. I will, যেহেতু এটা অ্যাপোস্ট্রফ দিয়েছে, মানে উইল ছোট করে শর্ট ফর্মে লেখা হয়েছে, I will grant it to you for saving my life, said the fairy. এটাও কিন্তু ডিরেক্ট স্পিচে যাচ্ছে, কারণ ফেয়ারি বলছে, সেটা ডিরেক্ট স্পিচে যাচ্ছে, ঠিক আছে। I thank you for your kindness মানে কি দাঁড়াচ্ছে, I thank you for your kindness মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমায়, তোমার কারণ তোমার, আমি ধন্যবাদ জানাচ্ছি তোমার মহানুভবতার জন্য বা তোমার দয়ালুর জন্য, কারণ তুমি তো আমায় বাঁচিয়েছো, মাটিতে পড়তে দাওনি, সেই কারণে আমি তোমার মহানুভবতার জন্য আমি তোমায় থ্যাংক ইউ জানাচ্ছি। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তুমি তোমার যে মনের যে ইচ্ছেটা রয়েছে বা হৃদয়ের যে ইচ্ছেটা রয়েছে সেইটা আমায় বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমি সেটা মঞ্জুর করব। আই উইল গ্র্যান্ট ইট টু ইউ মানে আমি সেটা মঞ্জুর করব ফর সেভিং মাই লাইফ, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। যেহেতু তুমি আমার জীবন বাঁচিয়েছো সেই কারণে তুমি তোমার হার্ট মানে মনের ভেতরে যে ইচ্ছেটা বা হৃদয়ের যে ইচ্ছেটা তুমি আমায় জানাও, আমি সেটা পূরণ করব। গ্র্যান্ট মানে মঞ্জুর করা। আমরা সত্যজিৎ রায়ের ইয়েতে দেখেছিলাম, ওই ভূতের রাজা দিল বর, আমরা বলি না, ওই গুপিগাইন বাঘাবাইন সিনেমাটা আমরা দেখেছিলাম, যে ভূতের রাজার কাছে বর চাইলো, 3টে বর দেবে বললো, ভূতের রাজাকে 3টে বর চাইলো, বরটা মঞ্জুর করলো, ঠিক আছে। ওই কি করলো, মঞ্জুর করলো মানে গ্র্যান্ট করলো সেই বরগুলোকে, ঠিক আছে, বরগুলোকে দান করলো বা দিল, যে তোমার হ্যাঁ তোমার এটাই হবে, তুমি যেটা বলছো সেটাই হবে। ওই জন্যই বললো আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, ঠিক আছে। আমার জীবন বাঁচানোর জন্য আমি করব, মানে আমার জীবন বাঁচানোর জন্য, ফর সেভিং মাই লাইফ মানে কি দাঁড়ালো, আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আমি ধন্যবাদ জানাচ্ছি তোমার মহানুভবতার জন্য বা তোমার দয়ালু হৃদয়ের জন্য। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তুমি আমায় বলো তোমার যে মনের ভেতর বা হৃদয়ের ইচ্ছেটা সেটা আমায় বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, আমি
সেই সেই যে ইচ্ছেটা সেটা মঞ্জুর করব আমার জীবন, ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য। সেইড দ্য ফেয়ারি। জন বোর্ড ব্যাক অ্যান্ড জন বোর্ড ব্যাক বাট সেইড নাথিং। জন কি করলো, সেই মানে সেটার প্রত্যুত্তরে অভিবাদন জানালো। মানে আগে প্রথমে অভিবাদন জানিয়েছিল এইভাবে, ঠিক আছে, স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, ঠিক আছে, তারপরে তো এটা ফেয়ারি বললো, বলার পরে জন মানে প্রত্যুত্তরে আবার কি করলো, তাকে অভিবাদন জানালো। ওই জন্য বোর্ড ব্যাক কথাটা ইউজ করা হয়েছে প্রত্যুত্তরে, তো ওই জন্য বোর্ড ব্যাক। বাট সেইড নাথিং, কিন্তু কিচ্ছু বললো না, ঠিক আছে। অলদো মানে তা সত্ত্বেও, হিজ হার্ট আর্ন মানে হচ্ছে হ্যাড এ স্ট্রং ডিজায়ার, মানে একটা মনের ভেতরে একটা সুপ্ত ইচ্ছে, যেটা গভীর ইচ্ছে রয়েছে, সুপ্ত কিন্তু গভীর ইচ্ছে। কি গভীর ইচ্ছেটা কি ছিল? টু গো আউট টু দ্য সি, মানে কোথায় যাওয়ার ইচ্ছে ছিল? সমুদ্রে যাওয়ার ইচ্ছে ছিল। অলদো মানে তা সত্ত্বেও তার হৃদয়ের কি ইচ্ছে ছিল? যে সমুদ্রে যাবে, গভীর ইচ্ছে ছিল কোথাকে যাওয়ার? সমুদ্রে যাওয়ার। কিন্তু এখানে বাটটা না দিয়ে কমা দিয়েছে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে কিন্তু তার যে উইশটা ছিল, তার মনের ভেতরে যে ইচ্ছেটা ছিল, সেটা কিন্তু প্রকাশ করলো না। এক্সপ্রেস মানে প্রকাশ করা, কোনো ইচ্ছে প্রকাশ করাটাকে বলা হয় এক্সপ্রেস। ওই জন্য এখানে বলেছে এক্সপ্রেস হিজ উইশ, ঠিক আছে। এতটা বোঝা গেল আশা করি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমারও ভুল ভ্রান্তি কিছু হলে সেটাও জানাবে আমাকে, ঠিক আছে। এরপরে যাওয়া যাক লাস্ট যে প্যারাটা রয়েছে, ছোট্ট প্যারা। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেইড। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, কুড ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, ক্যান মানে পারা, কুড মানে পারতো, কি পারতো? রিড এ হার্ট। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, এই যে সবুজ পরিমাণবটা ছিল, পরিমাণবটা কি পারতো? যে রিড এ হার্ট মানে ও খুব মানে ইজিলি মানে সহজভাবে হৃদয়ে পড়তে পারতো, হৃদয়ের ভেতরে যে ইচ্ছেগুলো রয়েছে সেইটা পড়তে পারতো। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো সেই কারণে তাই জন্য, সো হি সেইড, সে কি বলল? আই সি ইউ উইশ টু গো সেইলিং, আমি দেখছি, ইউ উইশ টু গো, তোমার ভেতরে ইচ্ছে যে সেইলিং বা সমুদ্র যাত্রা করার ইচ্ছেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। জনস মানে জনের ফেস অ্যান্সার্ড ফর হিম। আমাদের যেমন বলে না, তোমায় আমি একটা চকলেট দেবো, তোমায় একটা ডেয়ারি মিল্ক দেবো, ঠিক আছে, তাহলে আমাদের মুখটা কত সুন্দর হয়ে ওঠে না, ঠিক আছে। মনের যে একটা ইচ্ছে, হ্যাঁ ডেয়ারি মিল্ক খাবো, ঠিক আছে, চকলেট খাবো, ঠিক আছে, মনের একটা সুন্দর মুখটা হয়ে ওঠে। সেই জন্যই বলা হয় যে এখানেও সেরকমই হয়েছিল। যখনই এই কথাটা বললো গ্রিন ফেয়ারি ম্যানটা, যে আমি দেখতে পাচ্ছি তোমার সমুদ্রে যাওয়ার ইচ্ছে রয়েছে, ঠিক আছে, তেমনি জনও সেই কথা শুনে কি করলো, জনের মুখটা এরকম একটা হয়ে উঠলো, যেটা ওই গ্রিন ফেয়ারি ম্যানকে অ্যান্সার, যে হ্যাঁ ঠিকই বলেছে ও, যে ওর সত্যিকারেরই সমুদ্রে যাওয়ার ইচ্ছে আছে। ওই জন্য জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, কার কাছে অ্যান্সার হয়? এই হিম বলতে এই পরিমাণবটার কাছে সেই অ্যান্সারটা হলো, ঠিক আছে। আপাতত এইটুকু হলো। তাহলে এবার কি আছে এখানে? ওয়ার্ড নেস্ট বলে কি একটা সামথিং বলতে এখানে সিনোনিমই লেখা আছে, মানে মেনশনের মানে আমি বললাম যে উল্লেখ করা, ঠিক আছে। ক্লড মানে আমি বললাম লাম্প, মানে ডেলা বা ঢিপি বা স্তূপ, ঠিক আছে, লাম্প অফ আর্থ অর ক্লে, ঠিক আছে। প্লাগড মানে কি? টু রিমুভ ফ্রম এ প্লেস অর পজিশন, যেমন ভুরু প্লাগ করা বললাম না, একটা জায়গা থেকে একটা জায়গায় তোলা। এখানে প্লাগ বলতে কি বোঝানো হয়েছে? এখানে প্লাগ বলতে বোঝানো হয়েছে টার্টেলটাকে নামানো। ইয়ার্ন বলতে আমি বললাম হ্যাড স্ট্রং ডিজায়ার, কি? গভীর ইচ্ছে থাকা, ঠিক আছে। এই কটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। এই কটা সিনোনিম, আমি এইগুলো সিনোনিমও দেবো, আমি সবকটি সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা তাও তবু একটু এইগুলো ভালো করে পড়ে নেবে। তাহলে এবার অ্যাক্টিভিটিতে যাওয়া যাক। অ্যাক্টিভিটিতে কিছুই নেই, যা পড়লাম তার মধ্যে থেকেই সব কিছু রয়েছে, ঠিক আছে। এই যে অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, ঠিক আছে, মানে এখানে কোনটা ঠিক সেটা দেখাতে হবে, সব সোজা। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি কি হতে চেয়েছিল? সেইলার হতে চেয়েছিল, নাবিক হতে চেয়েছিল। দ্য ল্যাড মানে ছেলেটি কি হতে চেয়েছিল? সেইলার হতে চেয়েছিল, নাবিক হতে চেয়েছিল। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ, কি বলেছিল? তুমি কি সিজনের চেঞ্জ বা ঋতুর পরিবর্তন জানো, আর কি জানো? সয়েল, স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধ জানো, কারণ তুমি ফার্মারের ছেলে। জন পুট দ্য টার্টেল অন হিজ হেড, কি জন কি করলো? যখন ইয়েতে খুঁজে পেলো যে প্রায় মারিয়ে দিচ্ছিল, ঠিক আছে, তখন কি করলো? ও সেটাকে নিয়ে মাথায় রাখলো, কারণ সেই মাথায় ও সেফ থাকবে, কেউ পিষে বা মারিয়ে দেবে না, ঠিক আছে। ও কোথায় রাখলো? মাথায় রাখলো। জন পুট দ্য টার্টেল অন হিজ হেড। দ্য ফেয়ারিম্যান ওয়ান্টেড টু নো জনস হার্ট ডিজায়ার, কি? ফেয়ারিম্যানটা কি জানতে চেয়েছিল? যেটা বললো না, যে তোমার ইচ্ছে আমি, মানে মনের কি ইচ্ছে বলো, সেটা আমি মঞ্জুর করে দেবো। হার্ট ডিজায়ার, মনের ইচ্ছে বা হৃদয়ের ইচ্ছে,
ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 2-তে আসি আমরা। কি বলেছে এখানে? এখানে বলেছে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। মানে এগুলো ওলট পালট করে লেখা রয়েছে, আমাদের পরপর সাজাতে হবে, ঘটনা ওয়াইজ আমাদের পরপর সাজাতে হবে। তাহলে আমরা পড়ি প্রথমে। জন মেড দ্য টাইনি গ্রিন টার্টেল। জন মানে যখন টাইনি গ্রিন মানে ওই ক্ষুদ্র যে সবুজ যে কচ্ছপটা ছিল তার সাথে কখন মিট করলো, ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা, মিট করলো টাইনি গ্রিন টার্টেলের সাথে। মাদার সেইড জন ওয়াজ এ ফার্মার সন। মাদার কি বললো? মা বললো যে জন হচ্ছে একজন কৃষকের ছেলে। দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। টার্টেলটা কিসে চেঞ্জ হলো? টার্টেলটা সবুজ, ছোট সবুজ পরিমাণবে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এবার কি হচ্ছে? তার পরিমাণবে চেঞ্জ হয়েছিল টার্টেলটা, কচ্ছপটা। জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন কি করলো? জন ওই প্লাগ করলো, মানে জন ওই টার্টেলটাকে নিজের মাথা থেকে নামালো, ঠিক আছে। জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। জন কিন্তু নিজের ওই যে লাস্টে গিয়ে কিন্তু ও টের পেয়ে গেল, ও কিন্তু নিজের উইশ ভেতরের মনের ইচ্ছে কিন্তু মনেই রেখে দিয়েছিল, যে মনের কি ভিতরে ইচ্ছে সেটা মনে রেখেছিল, এক্সপ্রেস করেনি বা উল্লেখ করেনি, সেটা প্রকাশ করেনি। জন বোর্ড ব্যাক। জন প্রত্যুত্তরে অভিবাদন জানিয়েছিল। এবার তাহলে পরপর সাজাই আমরা। প্রথমে কি হয়েছিল? মাদার সেইড জন ওয়াজ এ ফার্মার সান। মাদার সবার প্রথমে বলেছিল যখন যে ও নাবিক হতে চায়, তখন বলেছিল তুমি তো সমুদ্রযাত্রা কিছু জানো না, কারণ তুমি কিসের ছেলে? কৃষকের ছেলে, এবং তুমি ঋতু পরিবর্তন জানো। ওটা প্রথমে যাবে, তার মানে এটা এক হবে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে? তারপরে এখানে কোনটা? তারপরে হচ্ছে জন মেট দ্য টাইনি গ্রিন টার্টেল। এরপরে কি হলো? জন সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাঠে কৃষিকাজ করতে গেল, এবং কৃষিকাজ করতে করতে প্রায় মারিয়ে দিচ্ছিল কাকে? একটা ছোট্ট সবুজ একটা ইয়েকে, মানে কচ্ছপকে প্রায় মারিয়ে দিচ্ছিল। তার মানে এটা 2 যাবে, তখনও দেখা পেলো, ঠিক আছে। এবার এটা কি হলো? এইটা কিন্তু তারপরে যে চেঞ্জ হলো না, কিন্তু তারপরে কি হলো? জন সেই মাথায় রাখলো ওটাকে, যাতে কেউ মারিয়ে না দেয়। তারপরে কি করলো? তারপরে যখন কাজ শেষ হলো, জন কি করলো? সেটাকে নামিয়ে রাখলো, মাথা থেকে নামিয়ে রাখলো, ঠিক আছে। মাথা থেকে নামালো, তারপর সেটা হাতের তালের উপর আসলো, ঠিক আছে। হাতের তালের উপরে এসে কি হয়ে গেল? ওটা পরিমাণবে ইয়ে করলো, ঠিক আছে। তার মানে এইটা যাবে হচ্ছে 3, 4 নম্বরটা হবে 3, মানে এটা 3 নম্বর। মানে প্রথমেরটা হলো ফার্মার সন, মাদার সেই জন ওয়াজ এ ফার্মার সন, ঠিক আছে। সেকেন্ডটা কি হচ্ছে? জন মেড দ্য টাইনি গ্রিন টার্টেল। তারপরে কি? জন মাথায় রেখেছিল, তারপর ওটাকে মাথা থেকে নামালো কৃষিকাজ হয়ে যাওয়ার পরে। তারপরে কি? তখনই টার্টেলটা চেঞ্জ হয়ে গেল কিসে? টার্ন ইন্টু হয়ে গেল। চেঞ্জ বা টার্ন ইন্টু কিসে পরিবর্তিত হলো? টাইনি গ্রিন ফেয়ারি ম্যানে, মানে একটু ছোট্ট সবুজ পরিমাণবে পরিণত হয়ে গেল, ঠিক আছে। এটা তার মানে 4 গেল। তারপরে কি? এরপরে হচ্ছে তারপরে কি বললো? সেই অভিবাদন জানালো, প্রথমে কচ্ছপটা অভিবাদন জানালো, কচ্ছপ মানে পরিমাণবটা কচ্ছপ থেকে পরিবর্তিত হওয়া পরিমাণবটা অভিবাদন জানালো জনকে। তারপরে জিজ্ঞেস করলো যে তোমার ভেতরের উইশ কি বলো, সেটা আমি মঞ্জুর করে দেবো। কিন্তু জন কি করলো? নিজের উইশটা বললো না, ঠিক আছে। এটা কি হবে? তার আগে উইশ কিন্তু না বলার আগে কিন্তু জন কি করেছিল? জন বোর্ড ব্যাক বা জন প্রত্যুত্তরে কিন্তু কি জানিয়েছিল? অভিবাদন জানিয়েছিল, কিন্তু তারপরে কিছু বলেনি, ঠিক আছে। ডিড নট, ওর মনের ভেতরে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু কিছু বলেনি। মানে এইটা যাবে 5, ঠিক আছে, এইটা যাবে 6, হয়ে গেল আপাতত এইটুকু। এবার অ্যাক্টিভিটি 3টা আমি আজকে বলবো না, তোমরা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে। আমি পুরোটা তো পড়িয়ে দিলাম, বাংলায় পড়িয়ে দিলাম, কোথায় কি হবে বলে দিলাম। তোমরা এটা চেষ্টা করো, যদি চেষ্টা করে না পারো, ঠিক আছে, যদি চেষ্টা করে পারো তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবে পুরোটা, ঠিক আছে। আর যদি না পারো, আমি পরের যে পার্টটা পড়ানোর আগে আমি এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। আজকের মতন এইটুকুই। যদি ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এটা তোমাদের জন্যই করা, এইটা স্টুডেন্টদের জন্য বেসিক্যালি করা। তারপরে দেখছি আস্তে আস্তে যদি অন্যান্য ক্লাসেরও যদি করা যায়, ঠিক আছে। তোমাদের দেখো আগে কেমন লাগে। যদি কোথাও আমার ভুল প্রান্তি ধরা পড়ে, তোমাদের মনে হয় আমি ভুল বলেছি, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, সামান্যতম জায়গায় বুঝতে অসুবিধা হলে তুমি আমাকে অবশ্যই ওখানে কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে পরের দিন আমি সেটা পড়ানোর আগে বলে দিতে পারবো, ঠিক আছে। আপাতত এইটুকুই থাকলো আজকের মতন। টাটা, বাই বাই।